ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে আবার কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস মানে দ্বিতীয় অংশটা আজকে আমরা করব। গত ক্লাসে আমরা মোস্ট প্রবলি অলদো এই পর্যন্ত আমরা করেছিলাম। অলদো মানে হচ্ছে কি যদিও, এবং এটা তোমার একটা অপোজিট অর্থ প্রকাশ করবে সবসময়, যে যেটা হওয়ার কথা ছিল না সেটা হবে, এরকম একটা অর্থ প্রকাশ করবে। তো এর অপোজিট রুলসটা হচ্ছে যে অ্যাজ, সিন্স, এই দুটো যে শব্দ আমরা ব্যবহার করি এটা হচ্ছে দো অলদোর বিপরীত। যেমন আমি একটা এক্সাম্পল দিলে বুঝবে যে অ্যাজ ইট ওয়াজ রেইনিং আই কুড নট গো আউট। যেহেতু বৃষ্টি হচ্ছিল আমি বাইরে যেতে পারিনি। এই সেন্টেন্সে যদি তুমি দো ব্যবহার করো তাহলে কি দাঁড়ায়? দো ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট আউট। তার মানে দো অলদোটা হচ্ছে সবসময় একটা অপোজিট অর্থ প্রকাশ করবে, আর অ্যাজ সিন্স এটা সবসময় স্বাভাবিক অর্থটা প্রকাশ করবে, যেটা হওয়ার কথা ছিল সেটাই হবে এরকম। এবং এর টেন্সের ব্যাপারটা এরকম, যদি প্রথম পাস্ট টেন্স হয় পরেও পাস্ট টেন্স, প্রথম প্রেজেন্ট হলে পরেরটাও প্রেজেন্ট ব্যবহার করতে হবে। এবং অ্যাজ এবং সিন্স এই দুটো এখানে হচ্ছে, এই সিন্সের আরও কিছু ব্যবহার আছে। এই অ্যাজ এবং সিন্সটা হচ্ছে কারণ নির্দেশক, কারণ নির্দেশ করে যে কেন সে বাইরে বেরোতে পারেনি, কারণ বৃষ্টি হচ্ছিল। কেন সে ভালো ফল করতে পারেনি, কারণ সে অলস ছিল। এরকম কিছু কারণ নির্দেশ করবে। তাহলে অলদোর বিপরীত মানে বিপরীত রুলস হিসাবে তোমাকে অ্যাজ এবং সিন্সের রুলসটা তোমাকে দেখতে হবে। তো এটা গেল অ্যাজ সিন্সের নিয়ম। তারপরে দেখো সিন্সের আরেকটা রুলস, সিন্স যখন সময় নির্দেশ করবে তখন কি দাঁড়াবে? সিন্স সময় নির্দেশক যখন হবে তখন এরকম যে ইট ইজ মেনি ডেজ সিন্স কেম হোম। আবার যদি বলি ইট ওয়াজ মেনি ডেজ সিন্স হি হ্যাড কাম হোম। খেয়াল করো, অর্থটা হচ্ছে অনেক দিন হয়ে গেল সে বাড়ি এসেছিল, এটাও পাস্ট টেন্স। অনেক দিন হয়ে গিয়েছিল যে সে বাড়ি এসেছিল। তো নিয়মটা দেখো যে ইট ইজ মেনি ডেজ একটা ক্লোজ, হি কেম হোম একটা ক্লোজ, মাঝখানে রয়েছে সিন্স এখানে কনজাংশনের কাজ করছে। তো সিন্সের প্রথম অংশ দেখো প্রেজেন্ট টেন্স, এ কারণে পরের অংশটা হয়ে গেছে পাস্ট টেন্স, কেম সিম্পল পাস্ট। একইভাবে দেখো ইট ওয়াজ মেনি ডেজ, ওয়াজ এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এই পাস্ট টেন্স হওয়ার কারণে পরের অংশটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট টেন্স। তো নিয়মটা এভাবে খেয়াল রাখতে হবে যে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। সিন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম এবং এটা বারবার ফ্রিকোয়েন্টলি প্রতি বছর এরকম এই সেন্স দিয়ে একটা সেন্টেন্স আমরা পরীক্ষায় পাই। এটা তোমাকে একটু ভালো করে দেখতে হবে। তারপরে দেখো লিস্ট একটা শব্দ আছে, লিস্ট অর্থ হচ্ছে পাছে বা এটা না করলে এরকম একটা অর্থ প্রকাশ করে। সেন্টেন্স লিখলে বুঝবে যে আই ওয়ার্কড ফার্স্ট লিখি, I worked first, lest I should miss the bus. যে আমি জোরে হেঁটেছি বা জোরে হাঁটি পাছে আমি বাসটা না ফেল করি, বাসটা না মিস করি। তারপরে লিস্ট অর্থ হচ্ছে পাসের একটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, এবং নেগেটিভ অর্থ প্রকাশ করার কারণে তুমি খেয়াল করবে যে পরের ক্লোজটা কিন্তু কখনো নেগেটিভ হবে না, শুড মিস কখনোই হবে না, শুড নট মিস। তো এটা তোমার রুলসটা দাঁড়াবে কি, যখনই কোনো সেন্টেন্সের লিস্ট থাকবে তারপরের ক্লোজে তোমাকে শুড ব্যবহার করতে হবে। ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী এখানে কখনো কখনো তোমার ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে করা হতো, কিন্তু আধুনিক ইংরেজি এটা করছে না। লিস্ট থাকার মানেই হচ্ছে তোমাকে পরে একটা শুড বসাতে হবে। শুড যদিও এখানে মাইট কুড দিলেও একই অর্থ থাকে, কিন্তু তারপরে আমি তোমাকে ইনসিস্ট করবো যে তুমি শুধুমাত্র শুডটাই ব্যবহার করবে, কারণ টিচাররা এখানে শুডটা দেখতেই বেশি অভ্যস্ত। গ্রামারের রুলস অনুযায়ী মডেলের যে কোনো পাস্ট ফর্মই এখানে হওয়ার কথা, কিন্তু শুটটা এত বেশি ব্যবহার হচ্ছে যে এখানে আসলে শুট ছাড়া ব্যবহার না করার জন্য আমি তোমাদের বলবো। তো লিস্টের নিয়মটা এভাবে খেয়াল করবে
যে লিস্ট অর্থ হচ্ছে পাছে এবং এটা এইভাবে অর্থটা প্রকাশ করে। তারপরে টু এবং টু 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 এই সেন্টেন্সটা দেখো যে হি ইজ টু টায়ার্ড টু টক। অর্থটা দেখো সে এতই ক্লান্ত যে সে কথা বলতে পারে না। কিন্তু এখানে দেখো কোনো নেগেটিভ শব্দ নেই, টু আর টু। নেগেটিভ শব্দ না থাকলেও তোমার এখানে এই টু এবং টু থাকার মানেই হচ্ছে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। অর্থটা দাঁড়াবে কি তাহলে, যে সে এতটাই ক্লান্ত যে সে কথা বলতে পারে না। আবার যদি বলি যে হি ওয়াজ টু হাংরি টু, কি দিতে পারো, টু ইট। ব্যাপারটা সেরকম যে সে এতটাই ক্ষুধার্ত ছিল যে সে খেতে পারছিল না, মানে নাবোধক একটা অর্থ। তো এখানে টু এবং টু থাকার মানেই হচ্ছে যে এই সেন্টেন্সটা তোমাকে একটা নাবোধক অর্থ তোমার প্রকাশ করবে। তারপরে দেখো একটা ফ্রেজ আছে, উড ইউ মাইন্ড। এটাও পরীক্ষায় আসে প্রায়। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের নিয়মটা দেখো। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। অর্থটা হচ্ছে যে তুমি কি এক কাপ চা খেতে কিছু মনে করবে, বা চা খেতে মানে চা খাবে কিনা, এরকম একটা অর্থ প্রকাশ করে। তো অর্থ হচ্ছে নিয়মটা দেখো যে যদি উড ইউ মাইন্ড থাকে তারপরে যে ভার্বটা আসবে সে ভার্বটার সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে। তার মানে হলো যে মাইন্ডের পরে তুমি একটা নাউন ফর্ম ব্যবহার করবে। তো এটা হচ্ছে মূলত ভার্বের সাথে আইএনজি। সহজ হিসাবে বোঝার জন্য যে উড ইউ মাইন্ডের পরে সবসময় তোমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। একটা ভার্ব আসবে এবং সেটার সাথে তুমি আইএনজি যুক্ত করবে। এটা হচ্ছে উড ইউ মাইন্ডের রুলস। তারপরে দেখো বিকজ অফ এবং বিকজ। বিকজ অফ একটা, আরেকটা হচ্ছে বিকজ। দেখতে একই রকম, কাছাকাছি মনে হলেও একেবারেই ডিফারেন্ট। স্ট্রাকচারালি দুটো শব্দ একদম আলাদা। বিকজ এটা সবসময় কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করতে হয়, আর বিকজ অফটা সবসময় সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে হয়। যেমন আমি যদি লিখি যে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ অফ হিজ ইলনেস। খেয়াল করো, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ অফ হিজ ইলনেস। বিকজ অফ এর পরে কিন্তু কোনো ক্লোজ বসেনি, ফ্রেজ বসেছে, বিকজ অফ হিজ ইলনেস। আবার এই সেন্টেন্সে যদি বিকজ দিয়ে করি যে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ হি ওয়াজ ইল। তার মানেটা কি দাঁড়ালো, যে যখন তুমি বিকজ অফ ব্যবহার করবে তখন সেটা হবে সিম্পল সেন্টেন্স, আর যখন তুমি বিকজ ব্যবহার করবে তারপরে একটা কমপ্লিট একটা ক্লোজ তোমাকে ব্যবহার করতে হবে। তারপরে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো এটা একটু খেয়াল রাখবে যে বিকজ এবং বিকজ অফ অনেক পার্থক্য, দেখতে একরকম হলেও অনেক এখানে তফাৎ রয়েছে। তারপরে দেখো, আচ্ছা এরপরে দেখো আরেকটা নিয়ম। এই নিয়মটা একটু ভালো করে বুঝতে হবে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা স্ট্রাকচার। যে নো সুনার হ্যাড, খেয়াল করো যে নো সুনার হ্যাড আই gone there then he called me। প্রথম সেন্টেন্স হচ্ছে নো সুনার হ্যাড আই গন দেয়ার একটা ক্লোজ, হি কল্ড মি আর একটা ক্লোজ, মাঝখানে রয়েছে দেন, THEN দেন। তো অর্থটা হলো আমি সেখানে যেতে না যেতেই সে আমাকে ডেকেছিল। তো এই নো সুনার থাকলেই সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। নো সুনার এর তিনটা স্ট্রাকচার আছে এরকম, হার্ডলি, স্ক্যার্সলি এবং নো সুনার। তো একই রকম স্ট্রাকচার, একই রকম অর্থ তিনটার। শুধুমাত্র নো সুনার থাকলে মাঝখানে আমাকে দেন বসাতে হবে। আর যদি এরকম থাকতো যে হার্ডলি হ্যাড আই গন দেয়ার, তখন এখানে আমি বসাতাম হোয়েন হি কল্ড মি। আবার যদি বসাতাম যে স্ক্যার্সলি হ্যাড আই গন দেয়ার, হোয়েন হি কল্ড মি। তো অর্থ একেবারেই এক এবং তিনটাই কমপ্লেক্স সেন্টেন্স। এবং এখানে তুমি যখনই দেখবে যে নো সুনার আছে তখনই সেটা তুমি একটা হ্যাড, এবং এখানে আর একটা খেয়াল করবে
যেখানে কিন্তু অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসাতে হবে সবসময়। নো সুনার আই হ্যাড গন হবে না, নো সুনার হ্যাড আই গন দেয়ার। আর দুটো ক্লোজের মাঝখানে তোমাকে একটা দেন ব্যবহার করতে হবে, THN দেন। তো এই স্ট্রাকচারটা বারবার আসে এবং ছেলেমেয়েরা এখানে খুব ভুল করে। তো ভুল করার কোনো কারণ নেই। নো সুনার থাকলে প্রথম ক্লোজটা পাস্ট পারফেক্ট এবং সাবজেক্টের আগে হ্যাড বসানো, এবং দুটো ক্লোজের মাঝখানে আমাকে দেন বসাতে হবে এবং তারপরে আমি একটা পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো নিয়ম অনুযায়ী। পাস্ট পারফেক্টের বেসিক রুল অনুযায়ী প্রথমটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, এবং এখানে আমি সেই পাস্ট ইনডিফিনিট টেন্সটাই ব্যবহার করবো দেনের পরে। তাহলে এখানে কী কী ক্লোজ খেয়াল রাখো, নো সুনার আছে, হার্ডলি আছে, আর স্ক্যার্সলি আছে। এই তিনটা একই রকম অর্থ প্রকাশ করবে এবং এরা পাস্ট পারফেক্ট টেন্সের কাজ করবে। তো এর উল্টো নিয়মটা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ, এই নো সুনার হ্যাডকে আমি যদি অ্যাফার্মেটিভ করতে যাই তাহলে তোমাকে আমার অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে। এখানে স্ট্রাকচারের একটু পার্থক্য আছে। নো সুনারে প্রথমটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, কিন্তু অ্যাজ সুন অ্যাজ করতে গেলে তুমি দুটো টেন্সেই তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স করবে। যেমন এখানে যদি লিখি যে অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার, কমা হি কল্ড মি। তাহলে এই নিয়মটা, দুটো নিয়ম একসাথে খেয়াল রাখতে হবে যে নো সুনারের অপোজিট হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, এবং এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে যদি নেগেটিভ থেকে কখনো অ্যাফার্মেটিভ করতে বলে তাহলেও তোমাকে এটা করতে হবে। আবার মানে এটার একই অর্থ ঠিক রেখে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে গেলে তোমাকে একই সেন্টেন্স ব্যবহার করতে হবে যে অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার হি কল্ড মি। দুটোই পাস্ট ইনডিফিনিট, কিন্তু এখানে একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট। এ দুটো রুলস গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল রাখবে। তারপরে আর একটা রুলস একটু দেখো, নট অনলি বাট অলসো। এটা সহজ আছে। নট অনলি বাট অলসো ব্যাপারটা হচ্ছে এরকম যে হি ইজ নট অনলি এ সিঙ্গার বাট অলসো এ কম্পোজার। সে একজন শিল্পী নয়, সে একজন কম্পোজার। কম্পোজারের বাংলা কি, গীতিকার বা এরকম কিছু আর কি। যাই হোক, তো আবার যদি বলি যে হি ইজ নট অনলি এ ড্রামাটিস্ট বাট অলসো এ নভেলিস্ট। সে একজন নাট্যকারী নয়, সে একজন উপন্যাসিকও বটে। তো নট অনলি বাট অলসো দুটো একই রকম, প্রথম যে টেন্স থাকবে পরেও একই টেন্স ব্যবহার করতে হবে, এবং দুটোর অর্থ ওরকম হবে। যখন একই ব্যক্তিকে একাধিক গুণাবলী একসাথে প্রকাশ করা হয় তখন আমরা এই নট অনলি বাট অলসো ব্যবহার করি। তো যাই হোক, এই রুলসগুলো আপাতত আমরা দেখি কমপ্লিটিং সেন্টেন্সের। এছাড়াও আরও কিছু রুলস আছে, তো এগুলো তোমরা আগে দেখো, প্র্যাকটিস করো, যতটুকু আর কি লাভ হয় হবে। আমরা আবার পরবর্তী ক্লাসে যখন আমরা মুখোমুখি ক্লাস করব সামনাসামনি, তখন আবার আমরা দেখব যে আরও ডিটেলস এখান থেকে কীভাবে করা যায়। ওকে, আর পরও একটু পড়াশোনা প্রতিদিন অল্প অল্প পড়ো, যতটুকু সম্ভব হয়, যতটুকু কনসেন্ট্রেট করতে পারো। আর এছাড়া আর কী করার আছে, করতে হবে সবার। এবং এটা আসলেও সত্য যে আসলে আমরা বেঁচে থাকি আগে, পড়াশোনা 1 বছর না হলে ওটা করা যাবে, আমরা ওটা পুষিয়ে দিতে পারবো, কিন্তু আগে সুস্থ থেকে বেঁচে থাকতে হবে। ধন্যবাদ সবাই।